নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। রাজ্য এবং কলকাতার বিভিন্ন প্রান্তের ঘটনা, কালী পুজোর সময় এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় আক্রান্ত প্রতিবাদী ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন জায়গার ঘটনা, কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। ঠিক কি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভবানীপুর, গাইঘাটা, বেহালার পর্ণশ্রী, সোনারপুর এবং রামগড়ের ঘটনা। কি ঘটেছে? রামগড়ের ঘটনা, বাইক রাখা নিয়ে গন্ডগোল এবং সেখানেই প্রতিবাদীকে মারের ঘটনা। ভবানীপুরের ঘটনা, বাজি বাজানোর প্রতিবাদ করা, বাজি ফাটানোর প্রতিবাদ করা এবং সেখানে আক্রান্ত বয়স্ক মহিলা। শুধু তাই নয়, তাকে বাঁশ দিয়ে মার। বেহালা পর্ণশ্রী, সেখানে শব্দবাজির প্রতিবাদ এবং আক্রান্ত ব্যক্তি। সোনারপুরের ঘটনা, কি মারাত্মক, বক্স বাজাতে না চাওয়ায় একেবারে কুপিয়ে খুন, মৃত্যুর ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা, মদ খাওয়া এবং তার প্রতিবাদ করায় মহিলাকে মারধর। বিভিন্ন জায়গার ঘটনা। কেন এই ঘটনা ঘটছে, আপডেট কি জানাবো। এবং তারই সঙ্গে এই মুহূর্তে গড়িয়ায় রয়েছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, আমরা যেটা জানতে পেরেছি, গড়িয়ায় মারাত্মক ঘটনা, বাজি ফাটানোর প্রতিবাদ করা হয়েছিল, বাধা দেওয়া হয়েছিল এবং সেই ঘটনায় দম্পতিকে বেধড়ক মার মেয়ের সামনে। ঠিক কি হয়েছে, কি আপডেট দীপাঞ্জনা? একেবারে দেখো, গড়িয়াতে লক্ষ্মীনারায়ণ কলোনির ঘটনা। গতকাল রাত্রিবেলাতে এক দম্পতি, সেই দম্পতির বাড়ির সামনে যে পুজো হয়, সেই পুজোকে কেন্দ্র করে একটা বচসা। কি বচসা? সেখানে তারা যখন ভাসানে যাচ্ছিল, ঠিক সেই সময় বোম ফাটায় তারা, এবং যখন তারা বোম ফাটায় ঠিক সেই সময় সেই দম্পতি প্রতিবাদ করতে যায়। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় বলেই অভিযোগ। ঠিক সেই সময় নেতাজি নগর থানায় তারা অভিযোগ পুলিশকে ফোন করে এবং তারা বলে যে কোনোভাবে পুলিশের সাহায্য তারা পায়নি। অবশেষে 100 নম্বর ডায়াল করে তারা পুলিশের সাহায্য পায়। ঠিক তার পাল্টা অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে নেতাজি নগর থানায় দাঁড়িয়ে রয়েছি। দম্পতি তারা এসছেন এবং শুধু দম্পতি নয়, স্থানীয় থানার যারা ছিলেন তারাও কিন্তু স্থানীয় থানা বাসিন্দারা এসছেন এবং তারা অভিযোগ করছেন। দুই তরফ থেকেই পাল্টা অভিযোগ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন যে ওই দম্পতি মদ্যপ অবস্থায় ছিল এবং শুধু তাই নয়, যখন ভাসান যাচ্ছিল সেই প্রতিমা, ঠিক সেই সময় যখন বচসা হয়, তখন ওই দম্পতির বাড়ির যে বারান্দা, সেই বারান্দা থেকে একেবারে জ্বলন্ত বোম তারা কিন্তু ছুটতে থাকে একেবারে নিচে, যারা ভাসানে যাচ্ছিল সেই সমস্ত ভাসানের লোকজনকে কেন্দ্র করে। এবং শুধুমাত্র তাই নয়, একজন শিশুও কিন্তু আহত হয়েছে, এমনটাই দাবি করছে। এই মুহূর্তে দুই তরফ থেকেই, অর্থাৎ দম্পতি যেমন রয়েছে নেতাজি নগর থানার ভেতরে, ঠিক স্থানীয় বাসিন্দাও কিন্তু রয়েছে। সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলবো আপনার সাথে। স্থানীয় বাসিন্দা তো আপনি, আপনাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত কি বিষয়ে অভিযোগ দায়ের করছেন, মানে কি বলছেন? দম্পতির অভিযোগ করছে যখন তারা প্রতিবাদ করতে যায় সেই সময় চড়াও হন আপনারা। না, একদমই মিথ্যা অভিযোগ এটা। ওনারা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা। আমরা এসছি থানায়, আমরা লিখিত জমা দেবো ব্যাপারটা কি হয়েছে সত্যি, সেটার জন্যই এসছি। আপনারা কারোর উপর অভিযোগ করছেন? মানে যে মহিলাটি ঝগড়া করেছে, অশান্তি করেছে, সে নিজে পুরো মদ্যপ অবস্থায় ছিলেন এবং উল্টো আমাদের পাড়ার মেয়েদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করে এবং তার সঙ্গে আরও কয়েকটি ছেলে ছিল, তারা আমাদের পাড়ার ছেলেকে মারধর করেছে, মেরেছে। সে তাদেরকে নিয়ে রাত্রিবেলা যেতে হয়েছে। দীপাঞ্জনা, যে ছবি ভাইরাল হয়েছে সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে ওই দম্পতিকেই মারধর করা হয়েছে। একটু জিজ্ঞেস করবে দীপাঞ্জনা, এই ছবির পর কি বলবেন উনি? একেবারেই সেই বিষয়টাই আসবো। তুমি এই মুহূর্তে দেখো যে নেতাজিনগর থানার সামনেও কিন্তু প্রচুর স্থানীয় বাসিন্দারা রয়েছেন। তার পাশাপাশি এমনটা বললে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে পরিষ্কার আসছে যে দম্পতি যে প্রতিবাদ করতে যাচ্ছিল তাদের উপরে কিন্তু চড়াও হয়। সরাসরি সম্ভব হলে আরও একবার কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে, কারণ তিনিও রয়েছেন, পাশাপাশি অনেকেই রয়েছেন স্থানীয় বাসিন্দা। এবং সেখান থেকে দাঁড়িয়ে পাল্টা যে অভিযোগ, দম্পতি কিন্তু মদ্যপ অবস্থায় ছিল, সেই মুহূর্তে তারা যখন আসে এবং তার পাশাপাশি যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আরও একবার কথা বলবো। আপনি বলছেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে একেবারে দম্পতির ওপর কিন্তু মারধর করা হচ্ছে, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? ওনাকে কোনো মারধর করা হয়নি। আমাদের পাড়ার মহিলারা ওনাকে ঘরে চলে যাওয়ার জন্য বলেছিল। ওনার ভিডিওটা তো পরিষ্কার যে মারধর করা হচ্ছে। না, ওরকম ভিডিও আমাদের পাড়ার কোনো কেউই ওনার গায়ে হাত তোলেনি। উল্টো ওনার সঙ্গে কয়েকটি ছেলে ছিল, তারা আমাদের পাড়ার ছেলেদের মারধর করেছে।
তাহলে আপনারা অভিযোগ করছেন মদ্য অবস্থা ছিল বলেই কি আপনারা আজকে পাল্টা অভিযোগ করছেন? আমাদের পাড়ার ছেলের গায়ে হাত দেওয়া হয়েছে, পায়ে তার মানে বাঁশের বাড়ি মারা হয়েছে। সেই কারণে কালকে আমরা বাঘাউদ্দিন হসপিটালেও গেছিলাম, ওখানে তাদের ওখানে মানে দেখানো হয়েছে, তাই আজকে এসছি জানাতে থানার ব্যাপারে। ধন্যবাদ দীপাঞ্জনা এই মুহূর্তে গড়িয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছে, শুধু নয় একেবারে থানার সামনে রয়েছে এবং সেখানে দুপক্ষই অভিযোগ জানাতে গিয়েছে এবং যে ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তলা থেকে হুমকি দেয়া হচ্ছে এবং এই মারধরের ঘটনা কেন কি বিষয়ে পুরোটা খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। দীপাঞ্জনা ধন্যবাদ পুরো বিষয়ে তুলে ধরার জন্য। এরই সঙ্গে আমরা এই মুহূর্তে তুলে ধরবো রামগড়ের ঘটনায় যেটা দেখা যায় বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল এবং এমন অসহিষ্ণুতার জায়গায় পৌঁছয় সেখান থেকে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে কি বক্তব্যই বা উঠে আসে দেখাবো। প্রতিনিয়ত বাইকে নানা রকম নোংরা ফোংরা ফেলা হয়, আমি সব কিছুতে বলতে যাই না, কাউকে কোনোদিনও বলিনি। সেই মুহূর্তে আমি আমার ফ্ল্যাটে ঢোকার সময় আমারই ফ্ল্যাটের নেবার নিতেশ তিওয়ারি, হঠাৎ তার সাথে আমার এমনি যেমন কথা হয়, বছরে আমার বাইকে প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে। এসব শুনে উনি একদম উগ্রমূর্তি হয়ে আমার উপরে এগিয়ে, হামকো কাহে বল রা হ্যায়, ফ্ল্যাট মে পানি নেই रहता তো হাম তুঝকো বলনে আতা, তাকারি করে বলে ঠিক আছে তোর মজা দেখাচ্ছি, আমি ফোন করছি দাঁড়ান। যে দুজন এসেছিল তারাও ইনটক্সিকেটেড ছিল। পরে এসে বললো নিতেশ তিওয়ারি আমার দাদা হয়, তোর কোথায় বাইকে প্লাস্টিক ফুটো হয়েছে? আমি বলেছি চলো গলিটার মধ্যে যেখানে বাইক রাখি ওখানে দেখো গিয়ে। বলে বাইকে প্লাস্টিক হয়েছে, বেশ হয়েছে। তখন আমার ইউনিফর্ম পরা ছিল, ইউনিফর্ম ছিঁড়ে দিয়েছে এবং হট করে আমায় চড় মেরেছে। বলে এটা আমার দাদা হয়, বেশ করেছি। তিওয়ারিও আমাকে হুমকি দেয়, তুই যা করার করে নে, পুলিশ কমিশনার অবধি যদি যেতে পারিস যা, কি দিয়েছে। এবং আমি মনে করি আমার এর মধ্যে কোনো দোষই নেই। বাজি ফাটানো, এবার উনি বাজি ফাটিয়েছে, ওনার বাজি থেকে পড়েছে, এইটা বলা হয়নি, বলে মানে খুব সাধারণভাবেই বলেছে। এবার উনি তাতে উগ্রমূর্তি ধারণ করেছেন, উনি সবসময় ওনার পাওয়ার পজিশন এগুলোর মানে ওগুলোকে ব্যবহার করে উনি হুমকি টাইপের। ওনার তিওয়ারি তখন বলছে তুই দাঁড়া, আমি আমার ছেলেদেরকে ডাকছি। 4-5 জন এসছে, তার মধ্যে কি পাড়াতেই থাকে, তারা পাড়াতেই থাকে। হাজবেন্ডকে বলছে কি হয়েছে, তোর কি অসুবিধা হয়েছে? বলছে এরকম বাজি পড়ছে, এরকম বলছে বাজি তো ফাটবেই, কালী পুজোয় একবার কেন 100 বার এরকম ফুটো হবে, তুই আমার দাদাকে কেন বলেছিস? হাজবেন্ড রেলওয়ে চাকরি করে, সাদা ইউনিফর্মে 2টো বোতাম ছিঁড়ে দিয়েছে, ইউনিফর্ম টান মেরেছে, ঠাস করে গালে সপাটে চড় মেরেছে এবং গালটা কেটে ওখান থেকে ব্লিডিংও হয়েছে পরে, যেহেতু হাই ব্লাড প্রেশার। এই ঘটনাটার পর তারা বিন্দুমাত্র অনুতপ্ত নয়। আমার একটা মান সম্মান যদি হানি হয়ে যায়, ইনটক্সিকেটেড অবস্থায় এসছে। আর যে নিতেশ তিওয়ারি উনি বলে উনি রিটায়ার্ড কর্নেল। এবার রিটায়ার্ড কর্নেলের যে এরকম একটা বাজে বিহেভিয়ার হতে পারে আমার ধারণা ছিল না, ওনার সম্পর্কে অনেক রেসপেক্ট ছিল। গড়িয়ার ঘটনা তুলে ধরলাম, রামগড়ের ঘটনা তুলে ধরলাম, আর এবারে ভবানীপুরের ঘটনা তুলে ধরবো। ভবানীপুরে বয়স্ক মহিলা এবং তিনি শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। সেই প্রতিবাদের ফলে তাকে মারধর করা হয়। কি দিয়ে মারধর করা হয়? বাঁশ দিয়ে পেটানো হয়। কি মারাত্মক ঘটনা ঘটে। আক্রান্ত মহিলা তিনি ঠিক কি বলছেন শোনাবো। সময় বাজি ফাটাচ্ছে রাত্রি 1:30টার সময়, ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে, ঘুম ভাতে পাচ্ছি না, অসুস্থ। রাত্রি 12টা 1টা 1:30 অবধি এটা কি হচ্ছে বলতে গেছি। 3টে বিহারি ছেলে পাশে, পুলিশ হসপিটালের একটা ছেলেকে নিয়ে গেছে, পাশে 2টো বিহারি ছেলে, একটা পাঞ্জাবি ছেলে পাশে থাকে, ও আর রিকি বলে নাম। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। বুকে কি ঘুষি লাথি, কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে। ইনাকে পাঞ্জাবি মেয়েটা দিয়ে চেপে ধরে কি মার ইনাকে। না এসেছি, কষ্ট করে এসেছি বাবা, এসেছি কালী পুজোর দিন এসেছি। না বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না ঘরে আগুন লেগে গেছে। বলছে আগুন লেগে গেছে, মিনিটা না আপনি চলে যান, পুলিশ যাবে। আমি ইয়েতে গেছি পিজি হসপিটালে, আমরা এমসি করেছি, সব কিছু করেছি, তারপরে লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আইপিএস নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা। নজরুলবাবু, ইতিমধ্যেই দেখা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদীরা আক্রান্ত হচ্ছে। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংস্রবের বিষয়ে পাওয়া যায়নি, একটি ঘটনা বাদ দিয়ে যেখানে বিজেপির নাম উঠে এসেছে। কেন এই বাড়বাড়ন্ত বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের প্রথমত মানসিকতা এর জন্য একটা দায়ী, যে আমরা আমাদের কি ভালো লাগছে, আনন্দ করছে সেটা করছি, কিন্তু এতে যে মানে হোয়াট ইজ প্লে টু
আস মেবি ডেথ টু আদার্স, এই ফিলিংসটা নাই। যার ফলে যে এখনই যেটা আপনারা ভবানীপুরে দেখালেন যে 1-1.5টার সময় তারা এরকম বাজি ফাটানোতে অসুবিধা হচ্ছে, তারা আপত্তি করেছেন, তো তাদেরকে ধরে মারা হচ্ছে। এবং তারা যখন থানায় গিয়েছে সেখান থেকেও তারা মানে যেরকম পদক্ষেপ হওয়া উচিত সেরকম পদক্ষেপ হচ্ছে না। তার মানে এই যে ছেলেগুলো করছে এগুলো কোনো না কোনোভাবে তারা মনে করছে যে তারা ইমিউন, তারা যাই অপরাধ করুক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। এই রকম অবস্থার জন্যে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কুচবিহারে দেখুন একটা ঘটনা ঘটেছিল, পুলিশ সুপার বা অন্য পুলিশের লোকেরা কি কাজ করেছে সেটা ন্যায় অন্যায় সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু লোকেরা যেখানে বলছে পুলিশ কি অন্যায় করেছে সেটা বলছে, কিন্তু রাত 1টা বা 1.5টার সময় একজন শিক্ষক বা একজন আইনজীবী যে এই কাজটা করছে তাতে যে অন্যদের অসুবিধা হবে এরকম কোনো মনোভাব তাদের আমি দেখিনি, এবং এই মনোভাবের জন্যই অসুবিধা হচ্ছে। বলুন। নজরুল সাহেব, আপনার কাছে আসবো। আর একটা ঘটনা একটুখানি তুলে ধরছি, পর্ণশ্রী ঘটনা। শব্দবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হন ব্যক্তি, শব্দবাজি ফাটানো এবং তা নিয়ে প্রতিবাদ, সেখানে আক্রান্ত হওয়ার ঘটনা। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেছেন শোনাবো। শুনুন, এটা প্রতি বছর আমাদের গণেশ পুজো থেকে সরস্বতী পুজো পর্যন্ত আমাদের আতঙ্কে থাকে। ভীষণ এই জোনটা ফোর্থ জোন আমাদের। 12টা কোথা থেকে তারা আসে, সব এসে ডিজে চালাচ্ছে, ডিজে তো ব্যান্ড, পুলিশ সামনে ডিজে, ওরকম বড় বড় সব বোমা ফাটাচ্ছে, মানে সিরিয়াল মানে বাজি, পুলিশের সামনে। হ্যাঁ, পুলিশের সামনে। আসলে প্রচন্ড ডিজেটা সব জায়গায় মুভ করতে থাকে। আমার বাড়ির সামনে এসে গিয়ে কি হয়, তাই জমায়েতটা এখানে হয়, ভাসান চলে যায়, প্রতিমা চলে যায় ঘাটের দিকে। এবার স্বাভাবিক বশত এখানে এই জমায়েতটা থেকে যায়, তারপরে ভাসান হয়ে গেলে এরা চোর বেরিয়ে যায়। এরা কালকে ডিজে নিয়ে এসে অন্তত 7 থেকে 8 মিনিট প্রসেশন এসেছিল ভাসানের, সেখান থেকে কথা কাটাকাটি হয়েছে, বন্ধ করতে বলা হয়েছিল, ডিজে চালাচ্ছিল অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিটের জন্য ডিজে এক জায়গায় দাঁড় করিয়ে চালাচ্ছিল। ব্যাপারটা ওদের থামাতে বলে, তারপর থেকে ওর থামানোর জায়গা থেকে আস্তে আস্তে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। ডক্টর ভট্টাচার্য, বারবার এই ঘটনা ঘটছে, প্রতিবাদ করলেই আক্রান্ত হওয়ার ঘটনা, রাজনৈতিক সংস্রব একটি ঘটনা বাদ দিয়ে কোথাও পাওয়া যায়নি, কেন এই অসহিষ্ণুতা বলে মনে হয়? হচ্ছে দীপাবলি যে আলোকের এবং উৎসব, সেটাকে শব্দবাজিতে রূপান্তরিত করার যে অপপ্রয়াস এবং তার মধ্যে দম্ভ, শৌর্য এবং মানুষের যে সুপ্ত অবদমিত একটা নার্সিসিস্টিক ইগো কাজ করে। বর্তমানে আমরা দেখেছি যে রাত 8টার সময় যে শব্দমাত্রার ডেসিবেলটা হয়তো 80-র নিচে থাকে, কিন্তু সেটাই মধ্যরাত্রে ছাড়িয়ে যাচ্ছে 120-র উপর, এবং কমপক্ষে 15টি ঘটনা এরকম ঘটেছে যেখানে অসহিষ্ণুতার কারণে মানুষকে খুন হতে হয়েছে। এবং সোনারপুরের ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি যে এভাবে ডিজে বক্স বাজানো থেকে শুরু করে এই যে শব্দ নিয়ন্ত্রণ করার যে বিধিগুলো আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এখনো মানুষ মনে করে যে এর মাধ্যমে বাজি পুড়িয়ে আমি সম্পদের আমার কত বৈভব প্রাচুর্য সেটা দেখানোর মাধ্যমে একটা অদ্ভুত রকম তারা একটা পাশবিক একটা আনন্দ পেয়ে থাকে, এবং তখন খুন করতেও পিছপা হয় না। সামাজিক অস্থিরতার প্রতিফলন এবং দিনে দিনে মানুষের মধ্যে যেভাবে তারা ক্রমশ ঘরের মধ্যে গুটিয়ে পড়ছে, সোশ্যাল মিডিয়ায় 5000 বন্ধু, বাস্তব জগতে কেউ নেই। এছাড়াও আমরা জানি দীপান্বিতার এই সময় অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় করে থাকেন, তাই সবকিছু মিলিয়ে এইরকম দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম। আপনার কাছে যে প্রসঙ্গটা জানতে চাইবো, আপনি একটু আগেই বললেন যে সমাজের বিশিষ্টরা তারা যদি এক্ষেত্রে জড়িয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি বিভিন্ন পেশার কথা বললেন, কোথাও কি এই আমি বিশিষ্ট করার অধিকার পেয়ে যাওয়া এই জায়গাটা তৈরি হচ্ছে কি? দেখুন, প্রশাসন যখন খুব নিরপেক্ষভাবে কাজ করে তখন এরকম মনোভাব তৈরি হতে পারে না, কিন্তু প্রশাসন যখন রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হয় তখন সেই রাজনৈতিক প্রশ্রয় থাকা লোকেরা পুরোপুরি নিজেদেরকে ইমিউন মনে করে, যাকে বলে সাতকন্মা, এবং তখনই এরকম ঘটনা ঘটে। আপনি ভবানীপুরের যে ঘটনাটা বললেন, আপনি দেখুন যে
তিনি প্রতিবাদ করেছেন, শুটারটা বন্ধ করতে বলেছেন, তাকে যে মারধর করা হলো সেটা তো বটে, কিন্তু তিনি যখন থানায় যাচ্ছেন থানার লোকেদের তার অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার মতো সময় নাই, আপনি চলে যান, পুলিশ যাবে। এই রকম যদি মনোভাব হয় তাহলে যারা অপরাধী তারা ভাবতে শুরু করে যে প্রশাসন তাদের পক্ষে আছে, তাদের কিছু হবে না। এইটা বন্ধ হওয়া দরকার। প্রশাসনের শক্ত হাতে এটা দমন করা উচিত, যে কারো যেমন আনন্দ করার অধিকার আছে, সেই আনন্দে যদি অন্য লোকের অসুবিধা হয় সেটা বন্ধ করাও প্রশাসনের কাজ আছে। ডক্টর ইসলাম, আমরা আসবো আপনার কাছে অবশ্যই করে, পুরো বিষয় নিয়ে কথা বলবো। প্রশাসনের কড়া হাতে পদক্ষেপ অতি দ্রুত যাতে নেওয়া হয় আসবো এবং আরও ঘটনা তুলে ধরবো। এরই সঙ্গে আরও একটা প্রসঙ্গ জড়িয়ে রয়েছে, কোচবিহারের এসপি বদল কেন, কালী পুজোর রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে জানাবো এবং জানবো। নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, অন্যান্য প্রতিক্রিয়াও তুলে ধরবো। একটা কথা কাটাকাটি এবং তাতে অভিযোগ উঠেছিল কোচবিহারের সদ্য প্রাক্তন হওয়া এসপি দ্যুতিমান ভট্টাচার্য তিনি কি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে একটা অভিযোগের বিষয় আসে, পাল্টা অভিযোগ চলে আসে, দম্পতির তরফ থেকে অভিযোগ করা হয়। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট মহল মারফত যেটা জানা যাচ্ছে, এই ঘটনারই জের গতকালই এসপি বদলের নির্দেশ ইতিমধ্যেই দেয়া হয়। এক, যেখানে কালী পুজোর রাত এবং শব্দবাজির প্রসঙ্গ চলে আসছে। দুই, সোনারপুরের ঘটনা, কি মারাত্মক নির্মম ঘটনা ভাবুন, যেখানে বক্স বাজাতে বলা হয়েছিল, বক্স বাজাতে অস্বীকার করায় তাকে খুন করা হলো। কোন মানসিকতা থেকে এই ঘটনা ঘটে? এই নির্মম ঘটনায় তার মা, অসহায় মা কি বলেছেন শোনাবো। বললুম, ও পিন্টু, ও বড় বউ বাড়ি চলে যা, পরে যাও, হবে কেন সকালবেলার দিক, রাত দুপুরি আর চেল্লাইনে সবাই ঘুমোবে, এই কথা বলেছি বাবা। বলে আর ও কি করেছে বলে কি, গান চালাবে না, গান চালাবে না, গান চালাতে হবে, সামনের বারে তালি ঠাকুর তোলা বন্ধ করে দেবো, ব্যবস্থা করে ছেড়ে দেবো বলে, আর শুধু আমার ধাক্কা মারতে, শুধু আমার ধাক্কা মারতে, ওই পিন্টুর বউ। এবারে আমার মারলো ধরলো, এইবারে আমার ছেলেদের টেনে, ছোট ছেলের বললুম যাবি নে ওধারে, যা পারে করুক গিয়ে বলে, আমার বড় ছেলে পাশ দিয়ে ছুটে চলে গেছে ওদের বলতি যে এরম হবে কেন, সব মদ খেয়েছিল। হ্যাঁ, ওই আমার ছেলে কিচ্ছু না করতে পারে, আমার ছেলেরে মারলো, হরদম মারলো। তারপর তো আমার ছেলে ছুটে এসে আমার কোলে মা বলে পড়েছে, তখন দেখি আমার বাবার গায়ে সব রক্ত ভেসে যাচ্ছে। নজরুল সাহেব, আপনাকে শেষ প্রশ্ন করব। দুটি ঘটনা আপনি নিশ্চয়ই শুনেছেন, যা উল্লেখ করলাম। এক, সোনারপুরে বক্স বাজাতে না চাওয়ায় খুন। দ্বিতীয়, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, কোচবিহার এসপি বদল করা হয়েছে, যে ঘটনার সঙ্গে শব্দবাজির তাণ্ডব এবং সেখানে কথা কাটাকাটি এবং আরও নানান বিষয়ে মারধরের অভিযোগও ইতিমধ্যেই উঠেছে। আপনি কি বলবেন এবারে? প্রশাসনের ভূমিকার কথা বলছিলেন আপনি, পুলিশের যদি এই ভূমিকায় অভিযোগের পর্যায়ে রয়েছে, যদিও তার বদলির কারণ হিসেবে এটা একথা কোথাও বলা হচ্ছে না, কিন্তু কি বলবেন আপনি, দম্ভ কোথাও কি কাজ করেনি? দেখুন, প্রশাসন যদি এটা বলতো তাহলে অন্তত ন্যূনতম সততার পরিচয় দিত। ট্রান্সফার করেছে কিন্তু বলছে রুটিন ট্রান্সফার, তো রুটিন ট্রান্সফারটা কদিন পরেও করা যেত। এমন কিছু নয় যে ওই এসপি ওখানে থাকলে আকাশ ভেঙে পড়ছিল। কিন্তু যারা এই ঘটনাটা ঘটাচ্ছিলেন তাদের মধ্যে কিন্তু খুব লেখাপড়া না জানা লোক নয়। তাদের বক্তব্য শুনুন, যে একজন মাস্টারমশাই আছেন, একজন আইনজীবীও আছেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি না নেওয়া হয় তাহলে যে এসপিকে সরিয়ে দেওয়া হলো, তো তাহলে আমরা যে পুলিশের নিচের দিকের লোকদেরকে বলছি, তো এসপি একজন আইপিএস অফিসার, তাকে যদি অভিযোগে সরিয়ে দেওয়া যায় তাহলে থানার যারা ওসি আছেন বা সাব ইন্সপেক্টর আছেন, কনস্টেবল আছেন, তারা কিসের ভরসাতে কাজ করবেন? প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যেটা সোনারপুরে দেখালেন, যে সে সাউন্ড বক্স আর বাজাবে না, অতএব মত্ত অবস্থায় এসে তাকে শুধু মারধর করা হলো না, এমন মার দেওয়া হলো, এমন ছুরি দিয়ে আঘাত করলো যে মৃত্যুই হলো। এবং এই যে যারা অপরাধী তাদের বিরুদ্ধে
দৃষ্টান্তমূলক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো আমরা জানি না। এই যে প্রশাসনের যে ভূমিকা, এর জন্যই এই ঘটনাগুলো বাড়ছে। প্রশাসন যদি নিরপেক্ষতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে এই ঘটনার মোকাবিলা না করতে পারে, এই এসপিকে যেরকম সরানো হলো এরকম যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তো করার কোনো সম্ভাবনা নাই। বলুন। ধন্যবাদ। আমরা কথা বললাম আইপিএস নজরুল ইসলামের সঙ্গে অনেকগুলো বিষয় তিনি জানালেন এবং তারই সঙ্গে প্রশ্ন তুললেন এবং বারবার করে তিনি বললেন প্রশাসনের কড়া হাতে অতি দ্রুত পদক্ষেপের কথা। আমরা এই প্রসঙ্গে নানান তথ্য তুলে ধরলাম। শেষ আরও একটা তথ্য তুলে ধরবো, বাঁকুড়া বিষ্ণুপুরের ঘটনা, মদ খাওয়ার ঘটনা এবং তাতে প্রতিবাদ করেন মহিলা এবং তাকে বেধড়ক মারধর করা হয়। রীতিমতো এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ওই মহিলা তিনি ঠিক কি অভিযোগ করছেন, তার ছেলেই বা কি বলছেন শোনাবো। সে যেখানে কতগুলো মাতাল এসে বসেছিল, এবার আমি তারা এই বিজেপির নেতা তার লোকজন সব তারা বসে মদ খাচ্ছিল, আমি এসে বারণ করি, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। ভয় দেখার থাকে, বলে যা পারবে করে নাও, তোমরা পুলিশ করো, থানা করো, পঞ্চায়েত দাও, যা পারবে করে নাও। ছেলেদেরকে হুমকি দেখায়, ছেলে ভিডিও রেকর্ড করেছে, লিও সেটা থানায় জমা দেওয়া হয়েছে। আমি চাইছি যাতে এখানে সুব্যবস্থা হোক। আমি মহিলা একাই থাকি। যেমন আপনাদের শোনালাম যে ওই মহিলা ঠিক কি অভিযোগ করছেন, আর যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই প্রসঙ্গ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি তিনি কি বলেছেন শোনাবো। যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হয় কি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। বিভিন্ন জায়গার ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রশ্ন উঠছে কেন এই ঘটনা ঘটবে, কেন প্রতিবাদ করলে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। উত্তর আমরা খুঁজব, তথ্য তুলে ধরবো এবং প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন কি বলছে তা আমরা আপনাদের সামনে অবশ্যই করে তুলে ধরবো।